এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট নারী নেত্রী, অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক, লেখক, কবি, আমাদের সকলের প্রিয় ওয়াহিদা বানু। ডক্টর ওয়াহিদা বানু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন। নতুন সরকার দেশে এবং দেশ পরিচালনার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ একটা বড় জায়গা, নারীর একটা বড় স্টেক হোল্ডার আমি বলবো। সেক্ষেত্রে একজন নারী নেত্রী হিসাবে এবং নারী এবং শিশুদের জন্য আপনি অপরাজেয় বাংলাদেশ থেকে দীর্ঘদিন কাজ করছেন, আপনার প্রত্যাশা কি এই সরকারের কাছে? প্রথমে আমি বলবো যে বাংলাদেশের এই অভূতপূর্ব পরিবর্তনে স্বাগত জানাই সবাইকে, যারা নির্বাচিত হয়ে আসছেন এবং দেশ পরিচালনার কাজে নিয়োজিত হবেন, এবং বিশেষ করে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। এবং বিএনপি সরকার গঠনের আগে যখন নির্বাচনী কাজ চলছিল, তখন তারা তাদের নির্বাচনী ইশতেহারে অনেকগুলো বিষয় খুব সুন্দর করে নিয়ে আসছে। তো যে বিষয়গুলোকে তারা হাইলাইট করেছে, ওখানে ছিল ফ্যামিলি কার্ডের একটা বিষয়, যেটাকে বক্তব্য দিতে যে আমাদের জনাব তারেক রহমান উনি কিন্তু বলেছেন যে মহিলাদের বা নারীদের উন্নয়নের জন্য, ক্ষমতায়নের জন্য এই ফ্যামিলি কার্ড খুব জরুরি এবং এটা চালু করা হবে। তো আমি সামগ্রিকভাবে যেটা বলতে চাই, জি, সেটা হলো যে সরকারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো, যেহেতু আমরা প্রায় অনেকগুলো 1.5 বছর আমরা কাটালাম এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এবং যে সময়ের ভিতরে আমরা চেয়েছিলাম অনেকগুলো সংস্কার হয়ে যাবে, অনেকগুলো সংস্কার কমিশনও হয়েছে, কিন্তু দুটা ব্যাপারে আমরা খুব কনসার্ন ছিলাম। একটা হলো নারী কমিশন যেটা হয়েছিল, নারী কমিশনের কোনো সুপারিশই কিন্তু গ্রহণ করা হয়নি। কিন্তু সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো যদি মোটা দাগে কয়েকটা সুপারিশ গ্রহণ করতো, বাংলাদেশের নারী সমাজ কিন্তু উল্লসিত হতো, খুশি হতো, এবং ভবিষ্যতে তাদের আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যেত, এবং তারা তাদেরকে মনে করত যে তারা নাগরিক সমাজ এ বাংলাদেশের অংশ এবং তাদের অংশীদারিত্ব আছে। কিন্তু দেখা গেল যে ভোটের পাওয়ার ক্ষেত্রে লম্বা সারিটা কিন্তু নারীদের ছিল, এবং সমস্ত দল মত নির্বিশেষে আমি বলবো সমস্ত দলের লোকরা যারা নির্বাচন করলেন, তারা কিন্তু ঘরে ঘরে নারীদের কাছে পৌঁছে গেলেন, এবং নারীরা যত সুসজ্জিত এবং শৃঙ্খলিত লম্বা লাইনে ছিল, পুরুষদের এত সুন্দর লাইন আমি দেখিনি। এই নির্বাচনে কোনো মানে মানুষের ক্যাজুয়ালিটি হয়নি, না, মানে কোনো সংঘর্ষ আমরা সেরকম দেখি নাই। এবং আমি যেটা দেখেছি, আমার কেন্দ্রে অনেকগুলো বয়স্ক মানুষ আসছেন, এবং তারা একদম পরিপাটি হয়ে আসছেন যে অনেক দিন পর, অনেক বছর পর আমরা ভোট দিতে আসছি। আমি মনে করি এটা একটা বড় পাওয়া আমাদের জন্য, কিন্তু যেটাকে পলিটিক্যাল পার্টিরা ইগনোর করেছে, যে নারীদের অবস্থান, তাদের অংশগ্রহণ এবং অংশীদারিত্বকে আসলে অনেক বড়, অনেক বেশি অবহেলা করেছে। সেটা করার কিন্তু আর সুযোগ নাই। এটা একটা আমার বিষয়। আর একটা হলো, আমি মনে করি যে শিক্ষা একটা বড় ধাক্কা আমাদেরকে দিয়েছে। কেন? শিক্ষার উপরে কোনো কমিশন হয়নি, সামাজিক সংস্কারের উপর কোনো কমিশন হয়নি। তো শিক্ষাক্ষেত্রে একটা অভূতপূর্ব পরিবর্তন বাংলাদেশের জন্য দরকার। এখন আমাদের প্রায় 10 থেকে 12টা শিক্ষার ধারা চলছে, যেগুলো আসলে বৈষম্য বাড়াচ্ছে। এই বৈষম্য যাতে না বাড়ায়, সার্বজনীন শিক্ষা ব্যবস্থাটাকে যদি প্রতিষ্ঠিত করতে পারে এই আগামী 5 বছরে বিএনপি সরকার, আমি বলবো যে একটা বিশাল পরিবর্তন আসবে বাংলাদেশে। এখানে আর একটা বিষয় হলো যে সাম্প্রতিক আপনি যেটা জেনেছেন, যেটা মিডিয়ার মাধ্যমেই আমরা আসলে প্রায় 4 দিন পর খবরটা আমাদের কাছে আসছে, যে বিমানের এমডির বাসায় যে গৃহ কর্মী ছিল, 11 বছরের একটা শিশু, মেয়ে শিশু, জি, সেই শিশুটাকে আসলে ক্ষত বিক্ষত করা হয়েছিল, কোনো মানবিক শরীরে তার বাঁশের লাঠি দিয়ে পিটানো হয়েছে, খুন্তি চাকা দেওয়া হয়েছে, সমস্ত শরীর, ইউ জাস্ট ক্যানট ইমাজিন তার চেহারাটা বিকৃত করে ফেলা হয়েছে। যোগ্য শাস্তি দিতে হবে। তো এই যে বড় বড় জায়গাগুলোতে আমি জানি সারা বাংলাদেশের যেসব বাসা বাড়িতে আমাদের ছোট ছোট মেয়েরা কাজ করে, সেখানে হয়তো বা এরকম বিভৎস ঘটনা আছে, আমরা মিডিয়াতে সবসময় দেখতে পারি না, সেগুলো আনরিপোর্টেড থাকছে। তো এখন যেহেতু এটা ওনারা রিমান্ডে আছেন, সেই এমডি সাহেব, ওনার ওয়াইফ, তো সে জায়গায় আমার কথা যে সর্বোচ্চ ভাবে যেই তদন্ত কমিটি, তারা যেন তদন্তটা করে এবং বিচারিক প্রক্রিয়াটা যেন স্পিডি ট্রাইব্যুনালের মাধ্যমে হয়, বাংলাদেশে যেন কোনো ধরনের এরকম নারী শিশু বা মেয়ে শিশুদের উপরে নির্যাতন না করা হয়। এবং আপনি জানেন যে গৃহকর্মীদের সুরক্ষা এবং কল্যাণ একটা পলিসি আছে, 2015 সালে করা হয়েছে,
এবং সেটাকে কিন্তু একটা পূর্ণাঙ্গ যদি আইনে আমরা রূপ দেই এবং আইনটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে সারা বাংলাদেশের চিত্র বদলে যাবে। আমাদের বইমেলা শুরু হয়ে গেছে, এবার 21-এর বইমেলায় আপনার বই আসছে কি? হ্যাঁ, আমি আসলে অলরেডি আমার একটা রূপালী অপরাহ্ন কবিতার বই এটা বেরিয়েছে, আর একটা আমার প্রিপারেশনের জায়গায় আছে, সেটা একটুখানি গদ্য ভিত্তিক। সেটা হলো জুলাই, পরিবর্তন, সংস্কার এবং একটা তরুণীর গল্প। বাহ, তো ওটা আমার হয়তো একটা ছোট্ট কবিতা পড়বেন নাকি? আমরা শেষে শুনি একটা কবিতা আপনার। তুমি জেগে আছো কি চৈত্রের প্রচন্ড দাবদাহে সূর্য কিরণের ছটার মতো? তুমি জেগে আছো কি নিশিভর চাঁদের মতন বিরতিহীন প্রশান্তির জোছনায়? তুমি জেগে আছো কি তারা মঞ্জুরির ব্যস্ত ত্রস্ত মেলা বসানোর খেলায়? তুমি জেগে আছো কি সমুদ্রের সফন ঢেউয়ে বিরতিহীন জোয়ার ভাটায়? তুমি জেগে আছো কি পর্বতের চূড়ায় আকাশ ছোঁয়াবার বারবার চেষ্টায়? তুমি জেগে থাকলে পৃথিবী বদলাবে, সীমারেখা ভেদ করে ইথারের জালে গড়ে উঠবে নতুন মর্ত, নতুন লোকালয়। বাহ, আপনার বইমেলায় বই প্রকাশিত হচ্ছে এবং আমি জানি যে আরো একটা বই বেরোচ্ছে। জি, ওই বইটার নাম হচ্ছে জুলাই, আয়না বিবি ও একটি গোলাপ চারা। প্রতিবিম্ব প্রকাশ থেকে এটা বেরোচ্ছে। প্রতিবিম্ব প্রকাশনা আমি থেকে আগে বেরোবে। শুনতে পেরেছি। জি। আচ্ছা, মানে সবসময় আপনার কাছে শেষ করি আপনার স্বপ্নের কথা দিয়ে। আমার স্বপ্ন আসলে খুব বড় ক্যানভাসে আমি এখন যেটা ভাবছি যে একটা ন্যায্যতা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, এটা আমি চাই। আর সব সময় যেটা আমি চেয়েছি যে আমাদের শিশুদের জন্য একটা শিশু অধিদপ্তর হবে এবং শিশু ও নারীর জন্য শিশু বান্ধব, নারী বান্ধব বাংলাদেশ হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আজকে অসাধারণ সব কথা বললেন এর জন্য। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এটিএন বাংলার দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব লেখক পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট কবি, লেখক এবং অধ্যাপক অনিতা দাস। কেমন আছেন আপনি? ভালো আছি। অনিতা, 21শে ফেব্রুয়ারি বইমেলা শুরু হবে শুনছি সামনেই, বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং আমাদের সরোয়ার্দী উদ্যান জুড়ে। এই বইমেলায় কি আপনি প্রতি বইমেলায় অংশ নেন? প্রতি বই মেলায় অংশ নেই। আমার বিগত 3টা বই মেলায় 3টা বইও এসেছে, আর আগামী যে বই মেলা আসছে সেখানেও আমার 2টো বই আসবে। প্রতিবিম্ব মানে প্রকাশ থেকে বই 2টো আসবে। একটা নাম ভগ্নাংশ জোড়া দাও, এটা কাব্যগ্রন্থ, আর কন্যা ও জনক, এটা হলো চিঠি কাব্য। বইমেলা আমাদের কি, মানে আমাদের লেখকদের কি উন্নয়ন করতে পারে? বই মেলা আসলে লেখকদের উন্নয়ন, যেটা এখানে তো লেখকদের একটা মিলন মেলা, আর এখানে আমাদের নতুন পুরনো অভিজ্ঞ অনেকের একটা সংমিশ্রণ ঘটে লেখকের। তো সেখান থেকে যারা নতুন তারা অনেক কিছু শিখতে পারে, পুরানোদের কাছ থেকে গাইডলাইন নিতে পারে। তাছাড়া তাদের বইগুলো এখানে একসাথে পাওয়া যায়, ওগুলোকে তারা চোখে দেখে, হাতে দেখে, পড়ে তাদের লেখাকে আরো সমৃদ্ধ করতে পারে। অনেকে বলেন যে কবিতার বই কম বিক্রি হয়, আপনার কি মনে হয়? আপনি তো কবি, আপনার বই বেরিয়েছে 2-3টা কবিতার বই ইতিমধ্যেই। বই আসলে সব বই কম বিক্রি হয়, শুধু কবিতার বই না। মানুষ আসলে ডিজিটাল যুগে এসে দেখা যাচ্ছে অনলাইনে অনেক কিছু তারা পেয়ে যাচ্ছে, তো যার কারণে বই পড়ার প্রতি পাঠকেরই আগ্রহ কমে গেছে, এটা আমার মত। হৃদয়ের বিসর্জন, এই বইটা থেকে আমরা একটা কবিতা শুনি। এখানের একটি কবিতা আছে, নিঃসঙ্গতা। শহর জুড়ে বৃষ্টি নামে, আমার বুকের পাঁজর ভাঙে, নদীর কিনার ভরা যৌবনে উছলায়, কত ব্যথা ঢেউয়ের ফেনায় ভেসে যায়, কচুরি পানার দল তাকে বয়ে নিয়ে যায়, নিঃসঙ্গতা শুধু কুরে কুরে খায়, বুকের ভেতর নিঃসঙ্গতার যন্ত্রণা আরো তীব্র আবেগে ভাষায়, আরো তীব্র আবেগে ভাষায়। ধন্যবাদ আপনাকে অনিতা দাস। বইমেলায় আপনার বই ভালো বিক্রি হোক, আপনার অনেক দিন ধরে আপনার লেখালেখি আপনার সঙ্গে থাকুক সেই প্রত্যাশা করি।
ভালো থাকবেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ, সাথে এটিএন বাংলাকেও অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে অতিথি করে আমন্ত্রণ করার জন্য। সুধী স্বজন, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম লেখক পর্বে, এবারে যাব ব্যক্তিত্ব পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট উদ্যোক্তা, সমাজসেবী, রাজনীতিক, আমাদের একজন প্রিয় মানুষ জনাব নাজবুল হাসান। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি জানেন যে আমাদের দেশে একটি নতুন গণতান্ত্রিক সরকারের অগ্রযাত্রা শুরু হয়েছে এবং আমাদের দেশের মানুষের প্রত্যাশা অনেক। তো আপনার প্রত্যাশা কি? দীর্ঘ সংগ্রাম পরে আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার বিএনপি নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে। তো এই সরকারের কাছে প্রত্যাশা জনগণের অনেক। তো এই সরকার যেসব তাদের ম্যানিফেস্টোতে যেসব কথা বলেছে এগুলোই পরিপূর্ণভাবে বাস্তবায়িত হোক, সেটাই আমাদের প্রত্যাশা। এবং দেশে একটি সুশাসন প্রতিষ্ঠিত হোক, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, যাতে মাদকমুক্ত একটি সমাজ গড়ে উঠুক, বেকারত্ব দূর হোক, কর্মসংস্থানের সুযোগ হোক এবং স্বাস্থ্যসেবা উন্নয়ন হোক, এইটাই প্রত্যাশা জনগণের। এবং বাণিজ্য করার যে সুযোগ দেশের বাইরে, সেটা যেন সত্যিকার অর্থে আমাদের উদ্যোক্তারা পায়, নারী যে উদ্যোক্তা আছে তারা যেন পায়, সেটাও নিশ্চয়ই আপনারা প্রত্যাশা করবেন। সেটা আমাদের চাওয়া, এবং মত প্রকাশের স্বাধীনতা যেন থাকে, এগুলো আমাদের চাওয়া। বইমেলাকে আপনি কিভাবে দেখতে চান? এইভাবে বইমেলাকে ব্যতিক্রমধর্মী একটি পরিবেশ সৃষ্টি হবে, যেহেতু দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে, গণতন্ত্র ফিরত এসেছে। তা আমরা মনে করি বইমেলাতে উৎসাহ উদ্দীপনা, মানুষ যাতে বইপ্রেমী মানুষ, পাঠকরা বেশি সমাগম হবে এবং বইয়ের ক্রেতা বাড়বে, বই বিক্রি হবে। তো বইমেলা আমাদের একটা মেসেজ হয়তো আমরা বইমেলার মাধ্যমে পাবো, যে সমাজ থেকে কুসংস্কার, অন্ধকার দূর করার জন্য এবং সাম্প্রদায়িক যাতে বিলুপ্ত হয়, সাম্প্রদায়িক শক্তি যাতে বিলুপ্ত হয় এবং অসাম্প্রদায়িক সমাজ গঠন হয়, সেক্ষেত্রে আমরা বইমেলার মাধ্যমে একটা দ্বার উন্মোচন হতে পারে ইনশাল্লাহ। স্বপ্নের কথা যদি আপনি একটু দর্শকদের বলেন। দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, আমাদের পূর্ণ গণতান্ত্রিক অধিকার যাতে আমরা ভোগ করতে পারি এবং দেশের মত প্রকাশের স্বাধীনতা যাতে অবারিত হয় এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, বেকারত্ব দূর হয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, সেটা আমার প্রত্যাশা। খুবই সলিড কথা, যেটা আমরা বলি একদম মোদ্দা কথা আপনি বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এটিএন বাংলা দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ব্যক্তিত্ব পর্বে, এবারে যাব ভালোবাসার রং পর্বে। পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট লেখক ও প্রকাশক জনাব আবুল খায়ের। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি। খায়ের ভাই, আপনার প্রকাশনীর নাম তো প্রতিবিম্ব প্রকাশ। জি। আপনি একটি পত্রিকাও প্রকাশ করেন। জি। এবার বইমেলা নিয়ে অনেক আলোচনা, বইমেলা কবে শুরু হবে। তো আমরা দেখেছি শেষ পর্যন্ত হয়তো বইমেলা শুরু হয়ে যাবে। একজন প্রকাশক হিসেবে বইমেলা আপনার প্রত্যাশা কি? অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বইমেলা হতে যাচ্ছে 20 তারিখ। যে বইমেলা বাংলাদেশে ঐতিহ্যগতভাবে 1 তারিখে শুরু হয়, যেহেতু এটা 21-এর সাথে সম্পৃক্ত। তো আগেও এটা বিভিন্ন ডেটে মেলা হয়েছে, এবারও আরেকটা এক্সপেরিমেন্ট হচ্ছে 20 তারিখ থেকে। যদিও শুরুতে একটা সিদ্ধান্তহীনতা ছিল মেলাটি পিছনে গেলে কি হবে, এবং একটা ডেট করছিল ডিসেম্বরের 17 তারিখ। তো সেটা হলেও কি হতো এখন আমরা বুঝতেছি। তো সব কিছু পরে এখন আবার রোজা, সামনে আবার ঈদ, এর পরেও যে মেলা হচ্ছে, এটা আমাদের জন্য, যারা মুদ্রণ শিল্পের সাথে সম্পৃক্ত আছেন সবার জন্য এটা একটা সুখকর। এবার বইমেলায় আপনার প্রকাশনী থেকে কতগুলো বই আসতে পারে? আমার এই নতুন বই আসতেছে 100-র উপরে। ছাপার হরফের বই বিক্রি কমে গেছে, এরকম একটা কথা শুনছি, হয়তো বাস্তবতাও কিছু আছে। তো আপনি একজন প্রকাশক হিসেবে বিষয়টি কিভাবে দেখেন? ছাপার হরফের বই আসলে পাঠক কমেছে, বই বিক্রিও কমেছে, এটাও ঠিক। তবে এটা ভেরি লজিক্যাল, কারণ সোশ্যাল মিডিয়ার কারণে অনেক বইয়ের লেখা কিন্তু পাঠকরা আগেই পেয়ে যায়। তো যার কারণে মানুষ সহজে যেটা পায় সেটার প্রতি বেশি আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। যদিও এখানে আমাদের দেশের সাথে যেমন উন্নত বিশ্বের সাথে এখানে একটা
গ্যাপ তৈরি হয়ে গেছে। যেমন সুইডেনে 4 কোটি মানুষ, সেখানে বই প্রকাশিত হয় আমাদের কয়েক গুণ বেশি এবং বিক্রিও হয় আরও কয়েক গুণ বেশি। সেই তুলনায় আমাদের এখানে 18 বা মতান্তরে 20 কোটি মানুষ, সেখানে আমরা যে পরিমাণ বই প্রকাশ করি তা জনবলের সংখ্যায় একেবারে বই কম প্রকাশ, খুবই নগণ্য, খুবই নগণ্য এবং বিক্রি আরো নগণ্য হতো। ধরেন আগে আমরা দেখেছি 1200 কপি বই ছাপা হতো, জি, তখন লোক সংখ্যা ছিল 14 কোটি 15 কোটি, এখন লোক সংখ্যা প্রায় 20 কোটি, সেখানে আমরা বই ছাপছি 300, সেটাও ঠিকমতো বিক্রি হচ্ছে না। আমাদের পাঠকের এই যে দিন দিন কমে যাচ্ছে, সেটা শুধু কি আপনার সোশ্যাল মিডিয়ার কারণে? আমি তা মনে করি না। এখানে অনেকগুলো কারণ আছে। এক হলো বই প্রকাশের যে উপকরণ সেগুলির দাম বেড়ে যাচ্ছে নিয়ন্ত্রণহীনভাবে, কাগজের দাম বেশ কিছুদিন অস্থির আছে, তো এটা তো আছে। পাশাপাশি ভালো লেখক আমরা পাচ্ছি না, ভালো স্ক্রিপ্ট পাচ্ছি না। আপনারা যে লেখকদের ভালো মতো সম্মানই দিচ্ছেন না, সেটাও তো সত্য। হ্যাঁ, কিছু প্রকাশক তাই করে যারা রয়্যালিটি দেয় না বা ফাঁকিবাজি করে, তবে রয়্যালিটি পাওয়ার মতো লেখক সেটারও সংকট আছে। কাকে আমি রয়্যালিটি দিব, তার সে কত কপি বিক্রি হবে। একটা প্রকাশক যখন লাভজনক অবস্থায় যাবে, সে যদি 500 কপি যদি পাবলিশ করে, সেখানে যদি 500 বই বিক্রি করতে পারে, তখন সে ইচ্ছে করলে একটা রয়্যালিটি দিতে পারে হলো লেখককে। কিন্তু তার যদি বই বিক্রি না হয়, কাঙ্ক্ষিত লক্ষ্যে সে না যেতে পারে, তাহলে তো তার পুঁজি তো তার তোলা কষ্ট, সে রয়্যালিটি কিভাবে দিবে? আপনাকে অনেক ধন্যবাদ আবুল খায়ের। বইমেলায় আপনার বই অনেক বিক্রি হোক, আপনার প্রকাশনী সুন্দর হোক, সব প্রকাশকরা তারা সুন্দরভাবে আমাদের বইমেলাকে সামনে নিয়ে যাক, এ প্রত্যাশা করব। এটিএন বাংলাকে ধন্যবাদ, যারা সামনে পিছনে দেখছেন, কলা কৌশলী সহ সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সুধী স্বজন, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে, এবারে যাব আবৃত্তি পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী মিতা আফরোজ। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। মিতা, আমাদের 21-এর যে চেতনা, সেই চেতনায় আমরা দেখি যে আমাদের অসংখ্য কবি সাহিত্যিকেরা 21-এর কবিতা লিখেছেন। তো আমরা সবসময় আবৃত্তি পর্বে একটি 21-এর কবিতা শুনতে আগ্রহ প্রকাশ করি। আজকে আপনি কোন কবিতাটি পড়বেন? আজ আমি কবি আশরাফ সিদ্দিকীর 21-এর কবিতা, কবিতার নামই 21-এর কবিতা। শুনি আমরা। পাখি সব করে রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। কবিতার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর, সুর নয় স্মৃতির মধু ভাণ্ডার। সেই আমার দেশ, মাঠ, বন, নদী, আমার দেশের জারি সারি ভাটিয়ালি মুর্শিদি, আরো কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ, আমার মায়ের গাওয়া কত না গানের কলি। বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ, কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল, পড়ে গেল মাটিতে। সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠলো আকাশে, মাঠ কাঁপালো, ঘাট কাঁপালো, বাট কাঁপালো, হাট কাঁপালো, বন কাঁপালো, শন কাঁপালো। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। চমৎকার। আশরাফ সিদ্দিকী স্যার আমাদের মধ্যে নেই, কিন্তু আমার সঙ্গে তার ভালো সখ্য ছিল। তিনি সারা জীবন আমাদের লোকজীবন, লোকমানুষ, এই দেশ, বাংলা ভাষাকে নিয়ে কাজ করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে, সেই সাথে এটিএন বাংলাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তি পর্বে, এবারে যাব নৃত্য পর্বে।
শ্রোতি দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে। ফেব্রুয়ারি মাস এলেই যে গানটি আমাদের হৃদয়ে সমুদ্র ফেনার মতো উচ্ছ্বসিত হয়ে ওঠে, সেই গানটি হচ্ছে আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। আমরা সেই সব শহীদদের কোনো দিন ভুলব না, যাদের অকুতভয় বীরত্ব গাথা আমাদের হৃদয়ে আজও পর্যন্ত অনুরণিত হচ্ছে, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই মাতৃভাষা এবং স্বাধীনতা। প্রিয় দর্শক, তাদের সকলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আপনাদের প্রতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।